হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা স্টার্ট করব তার নাম হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তো এটা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি 9-10 থেকেই আমরা এটার সাথে পরিচিত। তাও আমরা ডিটেলসে 9-10 যত ডিটেলসে ছিল না, আমরা একদম ডিটেলসে দেখবো জিনিসটা তড়িৎ ক্ষেত্র বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায় বা এটার কাজটা আসলে কি, এগুলো সব আমরা দেখবো। চলো আচ্ছা, কাহিনী কি দেখো, আমি তোমাকে বুঝাই বলি। এটা বলতে আসলে কি বোঝায়, যে দেখো তুমি ধরো একটা চার্জ এখানে রাখছো, সাপোজ সামহাও তুমি এখানে একটা চার্জ রাখছো, এর মান হচ্ছে কিউ। তো এই চার্জটা কি করে, তার আশেপাশে একটা অঞ্চল ক্রিয়েট করে, যে তার আশেপাশে এরকম একটা কি তৈরি করে বলতো, একটা অঞ্চল তৈরি করে। যেই অঞ্চলের ভিতরে তুমি যদি অন্য কোনো চার্জকে আনো, সাপোজ ধরো আরেকটা চার্জ আছে তোমার কাছে ছোট হাতের কিউ, তাহলে এই চার্জটাকে তুমি যদি এই অঞ্চলের ভিতরে আনো, তাহলে যেই চার্জটা প্রথমে ছিল, যে একটা অঞ্চল তৈরি করছিল, সে কি করবে বলতো, তুমি যখনই এই চার্জটাকে যখন এই অঞ্চলের ভিতরে আনবা, তখন এই যে প্রথমে যে বড় হাতের কিউ চার্জটা ছিল, এই চার্জটাকে ছোট হাতের যে কিউ চার্জ আছে সেটাকে হয় আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে। দোনোজন যদি সমজাতীয় হয় তাহলে একে অপরকে বিকর্ষণ করবে, এবং দোনোজন যদি বিপরীত জাতীয় হয় তাহলে একজন আরেকজনকে কি করবে বলতো ভাই, বিকর্ষণ করবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যে জিনিসটা কি, এই যে তোমার যে একটা বড় হাতের কিউ দেখতেছি, তার চারপাশেটা কি তৈরি করে বলতো, অঞ্চল তৈরি করে। ওই অঞ্চলের বাইরে যদি কোনো চার্জকে রাখো, তাহলে এই চার্জের উপর সে কোনো কি দেয় না। এই যে বাইরে যদি তুমি চার্জটাকে রাখো, তাহলে ওই চার্জের উপর সে কোনো কি দিবে না বলতো ভাই, আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে না, বল দিবে না বাইরে রাখলে। আর তুমি যদি ওই অঞ্চলের ভিতরে যদি চার্জটাকে নিয়ে আসো, তাহলে এই অঞ্চলের মধ্যে তোমার কি দিবে বলতো, এই চার্জটাকে, এই বড় হাতের কিউটা আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে। সো তাহলে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাকে আমরা তাহলে কি বলি বলতো ভাই, এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলি, তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা আমরা কি দিতে পারি, এখানে আমরা সংজ্ঞা হিসেবে দিতে পারি এরকম, যে কোনো চার্জকে কোনো একটা মাধ্যমে রাখা হলে, কারণ চার্জকে তুমি তো হাওয়ায়, মানে ধরো কোনো মাধ্যম নিলে না, হয় বায়ু মাধ্যমে রাখতে হবে, তাহলে যে কোনো একটা তো মাধ্যমে রাখতে হবে তোমাকে। তাহলে কোনো একটা চার্জকে যদি আমরা একটা মাধ্যমে রাখি, তাহলে তার চারপাশে কি তৈরি হয় বলতো, একটা অঞ্চল তৈরি হয়। যে অঞ্চলের ভিতরে যদি অন্য কোনো চার্জকে আনা হয়, তাহলে ওই চার্জের উপরে সে কি করতে পারে, একটা প্রভাব বিস্তার করতে পারে। আচ্ছা, প্রভাব বিস্তার করা মানে কি, আকর্ষণ বা বিকর্ষণ বল দিতে পারে। তাহলে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তোমার একটা তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই, আমরা লিখবো যে এরকম, কোনো মাধ্যমে কোনো চার্জকে স্থাপন করা হলে সে চার্জের আশেপাশে একটি অঞ্চল সৃষ্টি হয়, যে অঞ্চলের ভিতরে অন্য কোনো চার্জকে আনা হলে সে চার্জের উপর প্রথম চার্জটি প্রভাব বিস্তার করে। এই অঞ্চলকে প্রথম চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে এই সংজ্ঞাটা যদি আমরা যদি বুঝতে চাই, তাহলে আমরা কি বুঝবো দেখো তো। আবার আমি তোমাকে জিনিসটা জিজ্ঞেস বলি, এখানে বলা হচ্ছে কোনো মাধ্যমে কোনো চার্জকে স্থাপন করা হলে, তাহলে একটা চার্জকে ধরো তুমি এখানে কি করছো বলো তো, একটা মাধ্যমে স্থাপন করছো, এই যে কিউ পরিমাণ চার্জটাকে, তাহলে তার চারপাশে কি তৈরি হচ্ছে, অঞ্চল তৈরি হচ্ছে। যে অঞ্চলটা তোমার হচ্ছে যে কি বলতো, ওই অঞ্চলের ভিতরে যদি আমি অন্য একটা চার্জকে আনি, তাহলে সেই চার্জের উপরে সে কি করতে পারবে, একটা প্রভাব বিস্তার করতে পারবে। তাহলে ওই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হবে, প্রথমে যে চার্জটা আমি স্থাপন করছিলাম সেই চার্জের কি বলতো ভাই, তড়িৎ ক্ষেত্র বলা হবে। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম কেন, কারণ এই যে এই যে জিনিসটা কিন্তু সংজ্ঞার মধ্যে নাই, এই জিনিসটা দ্বারা আসলে বোঝাচ্ছে আমি তড়িৎ ক্ষেত্র, এই অঞ্চলটাকে ইন্ডিকেট করতেছি। তাহলে এই সংজ্ঞাটা আমি একবার পড়ে শোনাই, যে কোনো মাধ্যমে কোনো চার্জকে স্থাপন করা হলে সে চার্জের আশেপাশে একটি অঞ্চল সৃষ্টি হয়, যে অঞ্চলের ভিতরে অন্য কোনো চার্জকে আনা হলে সে চার্জের উপর প্রথম চার্জটি কি করে বলতো ভাই, প্রভাব বিস্তার করে। তাহলে এই অঞ্চলটাকে তোমার বলা হচ্ছে তোমার কি বলতো ভাই, তোমার বলা হবে হচ্ছে প্রথম চার্জের তড়িৎ ক্ষেত্র বলা হবে। আচ্ছা, এখানে প্রভাব বিস্তার দ্বারা আসলে বোঝাচ্ছি কি, এখানে প্রভাব বিস্তার যেটা আছে এটা দ্বারা আসলে আমি বোঝাচ্ছি আকর্ষণ বা বিকর্ষণ। মানে আকর্ষণ বা তোমার হচ্ছে যে বিকর্ষণ, মানে জিনিসটা কি, তুমি যে অন্য একটা চার্জকে এই অঞ্চলের মধ্যে আনবা, তাহলে ওই চার্জটাকে সে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। আচ্ছা, আকর্ষণ কখন হবে, যদি চার্জ দুইটা পরস্পর কি হয় বলতো ভাই, বিপরীতধর্মী হয়। মানে ধরো পজিটিভ নেগেটিভ যদি হয়, অথবা নেগেটিভ পজিটিভ যদি হয়, মানে বিপরীতধর্মী হয়, তাহলে একজন আরেকজনকে তোমার কি করবে বলতো ভাই, আকর্ষণ করবে। আর তোমার বিকর্ষণ করবে কখন বলতো ভাই, যদি চার্জ দুইটা একে অপরে কি হয় বলতো ভাই, সমজাতীয় হয় বা সমধর্মী হয়। আচ্ছা, তো আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো এখানের মধ্যে, তাহলে এই অঞ্চলের যদি তুমি বাইরে কোনো চার্জকে রাখো, তাহলে ওই চার্জের উপর কোনো কি করবে না বলতো ভাই, এই প্রথম যে কিউটা আছে, বড় হাতের কিউ, এটা আসলে কোনো কি করবে না বলতো ভাই, কোনো ধরনের তোমার ইফেক্ট বা দেখাবে না, মানে প্রভাব বিস্তার করবে না। তাহলে এই চার্জের জন্য, আচ্ছা এই চার্জ না বলে চলো এগুলো আমি নাম দিয়ে দিই একটু করে। চলো আমি তাহলে এই চার্জগুলোর নাম দিই একটা, এই যে বড় হাতের কিউ যেটা আছে না, এখানে বড় হাতের কিউ, এটাকে আমরা কি বলতে
পারি বলো তো? এই একটা ক্ষেত্র সৃষ্টি করছে না, দেন এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে বড় হাতের কিউর নাম আমরা দিচ্ছি ক্ষেত্র সৃষ্টিকারী সৃষ্টিকারী চার্জ। আচ্ছা, তাহলে বড় হাতের কিউ দ্বারা আমরা বুঝবো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর তোমার একটা জিনিস দেখো, এখানে যে ছোট হাতের কিউটা আছে, এটাকে তুমি একবার বাইরে থেকে ভিতরে আনতেছো, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছ না, মানে এটাকে তুমি স্থানান্তর করতেছো। তাহলে এই যে ছোট হাতের কিউটাকে আমরা কি বলতে পারি? ছোট হাতের কিউটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে স্থানান্তরিত চার্জ। স্থানান্তরিত চার্জ। আচ্ছা, দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে অনেকগুলো বই আছে ইন্টারমিডিয়েটে, অনেকগুলো বইতেই এই যে তোমার বড় হাতের ওই যে কি যে ক্ষেত্র সৃষ্টি করতেছে তাকেও আসলে কিউ ওয়ান দেওয়া হয়েছে, আবার যে যাকে আনা হচ্ছে কিউ টু দেওয়া হয়েছে। এটা আসলে অনেক কনফিউশনের বিষয়, মানে এখানে ঝামেলা হয়। তো এই ঝামেলা যেন না হয় তোমার কাছে যেন জিনিসটা স্পষ্ট থাকে, তাহলে তুমি জিনিসটা এভাবে মনে রাখবা যে বড় হাতের কিউ দ্বারা আসলে বোঝাচ্ছি আমি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর ছোট হাতের কিউ দ্বারা আমি বোঝাচ্ছি স্থানান্তরিত চার্জ, মানে আমি কোন চার্জটাকে ভিতর থেকে বা বাইরে থেকে ভিতরে আনছি। আচ্ছা, এখানে তাহলে আমি আরেকটা জিনিস বলে এই জিনিসটা শেষ করি চলো। সেটা হচ্ছে কি বলতো ভাই? সেটা হচ্ছে যেহেতু এই অঞ্চলটার বাইরে এই চার্জের এই যে ছোট হাতের কিউ যেটা আছে সেইটার উপরে তোমার বড় হাতের কিউর কোনো ইফেক্ট বা প্রভাব নাই, তাহলে আমরা কি বলতে পারি বলতো? এই বাইরের অঞ্চলটাকে আমরা বলতে পারি অসীম অঞ্চল। আচ্ছা, এই বাইরের অঞ্চলটাকে আমরা অসীম অঞ্চল কেন বলতেছি? কারণ এই বাইরের বাইরের অংশটাতে এই যে ছোট হাতের কিউ চার্জের উপর কিন্তু বড় হাতের কিউটার কোনো কি নাই, প্রভাব বা ইফেক্ট নাই, সেটাকে আমরা বলতে পারি অসীম অঞ্চল। কিন্তু এই যে ভিতরে যে অঞ্চলটা আছে এটার উপর কিন্তু কি আছে বলতো ভাই? ইফেক্ট আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি সসীম অঞ্চল। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে তোমার অসীম অঞ্চল এবং সসীম অঞ্চল, এই দুইটা অঞ্চলকে দেখো তো একটা দাগ দিয়ে পৃথক করে দিছে না? এটাকে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রের বাউন্ডারি। এটাকে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রের সীমা বা তড়িৎ ক্ষেত্রের বাউন্ডারি বলতে পারি। আচ্ছা, সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে আরো কিছু জিনিস দেখি। এবার আমরা এতক্ষণ দেখলাম যে আমরা জাস্ট তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা বুঝলাম, এবার হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন ইকুয়েশন দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি তোমাকে এবার একটু ওই জিনিসটা বুঝাই। আমরা কখন পড়বো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এই জিনিসটা বোঝার আগে চলো আমি চিত্রটা একটু তোমাকে দেখাই। দেখো, ধরো তুমি এখানে একটা কিউ চার্জ রাখছো, তাহলে এখানে আমরা বড় হাতের কিউ দ্বারা কি নির্দেশ করব? এখানে আমরা বড় হাতের কিউ দ্বারা নির্দেশ করব ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর আমরা হচ্ছে তোমার এই ছোট হাতের কিউ দ্বারা নির্দেশ করব স্থানান্তরিত চার্জ। তাহলে ছোট হাতের কিউ দ্বারা আমরা নির্দেশ করব স্থানান্তরিত স্থানান্তরিত চার্জ। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো তো, এই বড় হাতের কিউটা কি করবে? তার চারপাশে এরকম একটা অঞ্চল তৈরি করবে। আচ্ছা, তো অঞ্চল যদি তৈরি করে, খেয়াল করে দেখো জিনিসটা এখানে, এই যে এখানে এই অঞ্চলটাকে তুমি কি বলছো বলো তো ভাই? এই অঞ্চলটাকে তুমি নাম দিছো হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। এই অঞ্চলটাকে তুমি নাম দিছো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন দেখো তুমি এখানে, তুমি যদি একটা ছোট হাতের কিউ চার্জ যেটা তোমার হচ্ছে স্থানান্তরিত চার্জ, সেটাকে তুমি যদি ধরো সাপোজ প্রথমে এই পয়েন্টে আনছো, তো এই পয়েন্টের নাম সাপোজ আমরা ধরো এ পয়েন্ট নাম দিচ্ছি, সাপোজ এই পয়েন্টের নাম আমরা এ দিচ্ছি। আবার তুমি এই কিউটাকে এইবার এইখানে আনছো, যেটাকে আমি বি পয়েন্ট নাম দিচ্ছি। দেখো তো বি পয়েন্টটা এর কাছে কিউ এর কাছে বেশি নাকি এ পয়েন্টটা কিউ এর কাছে বেশি? এখানে দেখো তো, এখানে আমরা বলতে পারি যে বি পয়েন্ট যেটা আছে এটা আসলে কিউ এর বেশি কাছে, এ পয়েন্টটা কিউ থেকে একটু দূরে। আচ্ছা, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাইলে আমরা এখানে এটা বলতে পারি যে এখানে আমরা বলতে পারি যে বি বিন্দু হতে কিউ চার্জের দূরত্ব কম, কিন্তু এ বিন্দু হতে কিউ চার্জের দূরত্ব বেশি। তাহলে এই জিনিসটা আমরা প্রথমে বলে দিতে পারি যে তোমার হচ্ছে কি বলতো ভাই? বি বিন্দু হতে কিউ চার্জের দূরত্বটা কম এবং তোমার হচ্ছে এ বিন্দু হতে কিউ চার্জের দূরত্বটা একটু সামান্য বেশি। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো যে এই দুইটা বিন্দুতে কি তাহলে এই যে বড় হাতে যে কিউ চার্জটা ছিল তার প্রভাব কি সমান হবে? তার প্রভাব কিন্তু সমান হবে না। আচ্ছা, এখানে আমি প্রভাব দ্বারা বারবার বলতেছি, প্রভাব দ্বারা আসলে আমি কি বোঝাচ্ছি বলতো ভাই? প্রভাব বা ইফেক্ট, যেটা ইংলিশ নাম হচ্ছে আমরা ইফেক্ট, এটা দ্বারা আমরা আসলে বোঝাচ্ছি তোমার আকর্ষণ বা বিকর্ষণ বল। এটা দ্বারা আসলে আমরা বোঝাচ্ছি তোমার আকর্ষণ বা বিকর্ষণ কে বোঝাচ্ছে জিনিসটা। আচ্ছা দেখো, তাহলে আমি জিনিসটা যেটা বলতে চাচ্ছি যে তুমি যদি এখানে যে প্রথমে কিউ চার্জটাকে যে এ বিন্দুতে আনলা, পরবর্তীতে তুমি যে বি বিন্দুতে নিলা কিউ চার্জটাকে, তো দুইটা বিন্দুর কিন্তু কিউ থেকে দূরত্ব সমান না। তাহলে কিউ থেকে যদি দূরত্ব সমান না হয়, তাহলে দোনোটা চার্জের উপর কি আকর্ষণ বা বিকর্ষণ বল সমান হবে? তাহলে দোনোটা চার্জের উপর কি হবে না বলো তো ভাই? আকর্ষণ বা বিকর্ষণ বল সমান হবে না। মানে আলটিমেটলি যেটা আমি বলতে পারি, তাহলে এখানে যেটা যে এ ও বি বিন্দুতে বি বিন্দুতে কিউ চার্জের প্রভাব সমান হবে না। বি বিন্দুতে কিউ চার্জের প্রভাব, কিউ যে চার্জটা আছে বড় হাতের কিউ, এই কিউ চার্জের প্রভাবটা কি হবে না বলো তো ভাই? সমান হবে না। কিউ চার্জের প্রভাব সমান হবে না।
সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি এখানে, যে দুইটা বিন্দুতে এই কিউ চার্জটার প্রভাব কি হচ্ছে না, সমান হচ্ছে না, তাহলে কম বেশি হচ্ছে না জিনিসটা। তো কোথায় কম আর কোথায় বেশি, মানে তোমার একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোথায় প্রভাব কম আর কোথায় প্রভাব বেশি, এইটা যে জিনিসটা দ্বারা জানা যায় বা যে রাশিটা দ্বারা জানা যায় সেটাকে আমরা বলি হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে বেসিক আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন বিন্দুতে প্রভাব বেশি এবং কোন বিন্দুতে প্রভাব কম, এটা আসলে যেই রাশি দ্বারা নির্ধারণ করা হয় তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। অর্থাৎ আমি বলতে পারি এখানে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে প্রভাব বেশি আর কোথায় কম সেটি যে রাশি দ্বারা চিহ্নিত করা হয় তাই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে দেখো, আমি যদি জিনিসটাকে সামারি করতে চাই, আমি তাহলে বলতে পারি যে কি, একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তোমার প্রভাব বেশি আর কোন বিন্দুতে তোমার প্রভাবটা কম, সেটা আসলে আমরা বেসিক্যালি যে জিনিসটা দ্বারা আসলে আমরা বুঝতে পারি সেটাকে আমরা কি বলতে পারি বলতো ভাই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে পারি। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে এটা তো আমরা আমাদের মোটামুটি একটু বোঝার জন্য সংজ্ঞা দিলাম, আমাদের একটু তাহলে জানা দরকার যে বইয়ে আসলে কি সংজ্ঞাটা দিছে। বইয়ে দেখো, বইয়ে আসলে তোমাদের এই সংজ্ঞাটা দেওয়া আছে। এই সংজ্ঞাটা কিভাবে আসছে আমি তোমাদেরকে একটু চলো একটু দেখাই। আচ্ছা, এই সংখ্যাটা দেখানোর জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস এখানে বলে দিই। যেহেতু আমাদের এইগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়া, তো ইন্টারমিডিয়েটে তোমার হচ্ছে এত কিছু কঠিন করা হয় নাই। দ্যাট মিনস জিনিসটা কিরকম, ধরো তুমি একটা এখানে চার্জ রাখছো, এটা তোমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, তাই এর চারপাশে একটা ক্ষেত্র তৈরি হবে না ভাই? তো ক্ষেত্রটা কি হবে, ক্ষেত্রটা তোমার আঁকা বাঁকা হবে, কিন্তু আসলে বেসিক্যালি বাস্তবে যেটা হয় যে এটার ক্ষেত্রটা কি হয় বলতো, তোমার হচ্ছে ভাই আঁকা বাঁকা হয়। কিন্তু ইন্টারমিডিয়েটে চিন্তা করা হয়েছে এই ক্ষেত্রটা তোমার এরকম গোলাকার হবে। জাস্ট তোমাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য ইন্টারমিডিয়েট চিন্তা করা হয়েছে কি বলতো, তোমার এই তড়িৎ ক্ষেত্রটা এই চার্জের চারপাশে কিরকম হবে বলতো ভাই, এখানে তোমার হচ্ছে গোলাকার হবে। তার মানে এই যে গোলাকার অংশটা দেখতেছি আমরা, এটা আসলে তোমার কি বলতো ভাই, তড়িৎ ক্ষেত্র। সো এটা কেন করা হয়েছে, যেন তোমার ক্যালকুলেশন সহজ হয়। কিন্তু বাস্তবে কিন্তু এভাবে করে এক্স্যাক্টলি গোলাকার হয় না। তাহলে একটা জিনিস দেখো তো, এটা তোমার হচ্ছে অসীম, এবং তাহলে এই অঞ্চলটাকে আমি বলতে পারি সসীম, এবং এইটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাউন্ডারি, তড়িৎ ক্ষেত্রের বাউন্ডারি। আর এই যে ভিতরের অঞ্চলটা দেখতেছি এটাকে আমরা আসলে বলতে পারি তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, সো জাস্ট ক্যালকুলেশনকে সহজ করার জন্য তোমার এই তড়িৎ ক্ষেত্রটাকে কি করা হয়েছে বলতো ভাই, গোলাকার করা হয়েছে। আচ্ছা, এখন দেখো তো, তুমি অসীম থেকে একটা চার্জকে কোথায় আনতেছিলা, একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতেছিলা। আচ্ছা, তো এইখানে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা দ্বারা আসলে আমি বুঝাচ্ছি কি, এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে তোমার একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোথায় হচ্ছে প্রভাব বেশি আর কোথায় হচ্ছে প্রভাব কম। তো এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে আমরা আসলে বেসিক্যালি ই দিয়ে প্রকাশ করি। মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা আছে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো ভাই, ই দিয়ে প্রকাশ করি। প্রাবল্য এটাকে হচ্ছে আমরা তোমার বেসিক্যালি ই দিয়ে প্রকাশ করি। আচ্ছা, ই দিয়ে কেন প্রকাশ করতেছি, কারণ এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটার ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এই ইলেকট্রিক ফিল্ডের থেকে ই থেকে আসছে তোমার হচ্ছে যে ইন্টেন্সিটি, ই থেকে আসছে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সো এটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইংলিশ কি বলতো ভাই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইংলিশ হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, তো আমরা তোমার হচ্ছে এখন বইয়ের সংজ্ঞাটা দেখতে চেষ্টা করবো। বইয়ের সংজ্ঞাটা দেখার আগে অলরেডি আমরা 9 কিন্তু ই এর একটা সূত্র পড়ে আসছিলাম। তোমাদের সবার একটা প্রিয় সূত্র ছিল, সেটা কি ছিল বলতো ভাই, ই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ। মাথায় রাখবা, এখানে কিন্তু ছোট হাতের কিউ বসাইছি, বড় হাতের কিউ বসাই নাই। আমি যদি আরেকটু করে পরিচয় দেওয়ার চেষ্টা করি, এই যে ছোট হাতের বড় হাতের কিউ, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছি, এটা দ্বারা বোঝাচ্ছি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আচ্ছা, এটা বারবার লেখার কারণ কি ভাই, কারণ এটা আমি নিজেও ভুল করে আসতাম, যে তোমরা যেন ভুল না করে জন্য এটাকে তোমাদেরকে বারবার মনে করা দিচ্ছি, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর এই যে কিউ দেখতেছো, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে তোমার স্থানান্তরিত চার্জ, এটাকে আমরা বলি হচ্ছে তোমার স্থানান্তরিত চার্জ। তো এটা ভুল করবা না। আচ্ছা, তাহলে এই যে একটা ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, এটা অলরেডি আমরা কোথায় শিখে আসছি বলতো ভাই, এটা কিন্তু আমরা 9 শিখে আসছিলাম। এই সংজ্ঞা থেকে চাইলেই কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য যাই বলো না কেন, এটা কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি। আচ্ছা, কিভাবে সংজ্ঞা দিতে পারি, আমরা বলতে পারি এরকম, যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমি একটি, দেখো এখানে সংজ্ঞাটার টেকনিক তোমাকে আমি শিখাই দিই। টেকনিকটা হচ্ছে যে কি, ফিজিক্সের যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে হরে যে অংশটা থাকবে, নিচে যে অংশটা থাকবে সেটাকে তুমি 1 একক করে দিবা, 1 একক করে দিবা। তাহলে কিভাবে সংজ্ঞাটা দিবা আমি তোমাকে জিনিসটা বলি। দেখো, তুমি বলবা যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক আধানকে স্থাপন করা হলে সেই আধানের উপর ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে
ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বলে। দেখো সেম সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, চাইলে আমি তোমাকে আরেকবার লিখে দিতে পারি। দেখো এইখানে তোমাকে এখানে বলছে কি, দেখো তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এই সংজ্ঞাটা তোমরা একটু লক্ষ্য করো। এখানে তোমাকে বলে দিচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দু তড়িৎ প্রাবল্য বলে। তাহলে চলো জিনিসটা আমি তোমাকে এখানে আরেকবার লিখে দিই। এই জিনিসটা কি দেখো তো, আমি তোমাকে সংজ্ঞাটা আরেকবার বোঝাই। যে আমরা অলরেডি 9 কি শিখে আসছি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তো ফিজিক্সের যে কোনো সংজ্ঞা দেওয়ার জন্য আমরা নিচেরটাকে কত করে দিব, 1 একক করে দিব। এটা একটা টেকনিক। তাহলে তুমি সংজ্ঞাটা কিভাবে দিতে পারবা, তুমি সংজ্ঞাটা দিতে পারবে এরকম, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে পরিমাণ বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। যাই হোক, দুইটাই হবে তোমার সংজ্ঞা। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে এই জিনিসটাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে, অথবা কেউ কেউ এটাকে কোনো কোনো বইতে শুধুমাত্র তড়িৎ প্রাবল্য আসলে বলে। তো তোমাকে তড়িৎ প্রাবল্য বলুক বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলুক, যেটাই তোমাকে বের করতে বলবে, তাহলে তুমি কি বের করে ফেলবা, ইটা তুমি বের করে ফেলবা। আচ্ছা, এখানে আমরা চলে কিছু জিনিস দেখি। তাহলে অলরেডি আমি তাহলে এটাকে একটু বক্স করে দিই, কারণ এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট একটা সূত্র। যদিও তুমি এই জিনিসটা 9 পড়ে আসছো, তারপরেও তোমার এখানে পড়তে হবে। মাথায় রাখবা, তুমি যখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা, নিচে কিন্তু কি বসাবা বলো তো ভাই, নিচে কিন্তু তোমার এখানে হচ্ছে যে ছোট হাতের কিউ বসাবা, বড় হাতের কিউ বসাবা না। সো এটা তুমি একটু মাথায় রাখবা জিনিসটা। এবার আমরা চলো এই জিনিসটাকে একটু করে অ্যানালাইসিস করতে যাচ্ছি। যে কি অ্যানালাইসিস করতে যাচ্ছি, জিনিসটা হচ্ছে এরকম। তুমি এখানে কি পাইছো বলো তো ভাই, তুমি এখানে পাইছো হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ পাইছো না। আসলে এই এফ জিনিসটা কি, এই এফ জিনিসটা হচ্ছে এই দুই চার্জের মধ্যবর্তী বল। তাহলে সেটাকে তো আমরা কি বলি, কুলম্ব বল বলি না। এই যে এফটাকে আমরা তাহলে কি বলতে পারি, এফটাকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে তোমার এখানে কুলম্ব বল। সো আমি এখানে একটু করে ছোট করে লিখে দিই যে এফ, এটা ইকুয়ালস আসলে কি বলতো ভাই, কুলম্ব বল। কারণ কেন কুলম্ব বল বলতেছি, কুলম্ব বল কি ছিল বলতো, তোমার দুইটা চার্জের মধ্যবর্তী যে বলটা। তো তুমি যখন একটা চার্জকে বাইরে থেকে ভিতরে আনছো, তাহলে এই দুইটা চার্জের মধ্যবর্তী একটা বল কাজ করবে না, সেটাকে তো আমরা এফ লিখছি। তাহলে এই এফটাকে আসলে আমরা বলতে পারি কুলম্ব বল। আচ্ছা, তো আমরা জানি যে কুলম্ব বল বা যে কোনো ধরনের বল কি রাশি বলতো, ভেক্টর রাশি। তো কিউ হচ্ছে তোমার স্কেলার রাশি। তাহলে এই এফ যদি ভেক্টর রাশি হয়, ইটাও ভেক্টর রাশি হবে না। তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রাবল্যটা কি রাশি বলতো ভাই, ভেক্টর রাশি। তাহলে এখানে আমরা বলতে পারি যে তড়িৎ প্রাবল্য যেটা আছে আমাদের, তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি। তাহলে এটা যদি ভেক্টর রাশি হয়, তাহলে এটার মান থাকবে, দিক থাকবে। তো এইটা তো হচ্ছে মান, এই জিনিসটা কি বলতো ভাই, এই জিনিসটা হচ্ছে তোমার মান এফ বাই কিউ। আর দিক কোন দিকে হবে, এফ যেদিকে সেদিকে, কারণ কিউ তো স্কেলার। তাহলে এটার দিক হবে, দিক কোন দিকে, আমরা দিক বলতে পারি এফ ভেক্টরের দিকে, মানে কুলম্ব বল যেদিকে কাজ করবে সেদিকে। আচ্ছা, এফ ভেক্টরের দিকে কাজ করবে এখানে। আচ্ছা ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে আমি ক্লিয়ার করে দিই। দেখো তো অলরেডি আমরা যখন তোমার কুলম্বের সূত্রে যে ম্যাথগুলো করে আসছিলাম, তখন আমরা বলছিলাম তুমি যদি স্কেলার নিয়ে কাজ করো, তুমি যদি স্কেলার নিয়ে কাজ করো, তাহলে তোমার কোয়েশ্চনে প্লাস থাকলে প্লাস বসাবা, মাইনাস থাকলে মাইনাস বসাবা। কিন্তু তুমি যখনই ভেক্টর নিয়ে কাজ করবা, তখন ডিরেকশনটা তুমি ম্যানুয়ালি হিসাব করবা। কিভাবে ম্যানুয়ালি, সেটা আমরা অলরেডি দেখে আসছিলাম, আবার দেখবো যে ম্যানুয়ালি কিরকম। দুবার ধরো একটা যদি পজিটিভ চার্জ, একটা যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে এই দুইটার মধ্যবর্তী তোমার আকর্ষণ বল বা আকর্ষণ বল হবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকলে। তো এদের মধ্যে এই তোমার কুলম্ব বলের ডিরেকশনটা কোন দিকে হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আবার আমরা এটাও দেখছিলাম যে তোমার ধরি দোনোটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে এখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, বড়টা থেকে ছোটটার দিকে। আবার একটু দেখছিলাম যে দুটো যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে এখানে তোমার হচ্ছে কি হবে বলতো, এই বিকর্ষণ বলের ডিরেকশনটা কোন দিকে হবে, তোমার বড় চার্জ থেকে ছোট চার্জের দিকে। তাহলে এখানে আমি যেটা তোমাকে মনে করাই দিতে যাচ্ছি, যদিও আমরা এটা পরবর্তীতে দেখবো, যে তোমাকে যদি কোয়েশ্চনে ভেক্টর নিয়ে কাজ করতে বলে, তুমি কিন্তু অলওয়েজ পজিটিভ কাউন্ট করবা, তুমি কিন্তু আর এখানে নেগেটিভ বসাবা না। তাহলে অলওয়েজ কি করবা বলতো, পজিটিভ। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি দেখো, সাপোজ তোমার এই যে তুমি যে চার্জটাকে আনছো, এটা ধরো তোমার নেগেটিভ চার্জ, তাহলে এটার মানার আগে একটা নেগেটিভ থাকবে না। কিন্তু তুমি যখন ই কে হিসাব করবা, ই তো একটা তোমার কি রাশি বলো তো ভাই, ই কিন্তু তোমার হচ্ছে ভেক্টর রাশি। ই হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। তাহলে তুমি যখন ই কে হিসাব করবা, তুমি কিন্তু এই যে কিউ এর সময় লেখার সময় নেগেটিভটা বসাবা না। কিউ লেখার সময় তুমি কি বসাবা বলো তো ভাই, পজিটিভ বসাবা। সো কেন পজিটিভ বসাবা, এটা কিন্তু অলরেডি আমরা এই তোমার কুলম্বের সূত্রে যখন ম্যাথ দেখছিলাম তখনই দেখে আসছি। তারপরেও আমরা যখন এই যে ই এর ম্যাথ দেখবো, তখন আমরা জিনিসটা দেখবো। জাস্ট একটু করে মাথায় রাখো, যে মাথায় রাখবে কি, যে তুমি যখন স্কেলার নিয়ে কাজ করবা, কোয়েশ্চনে প্লাস থাকলে প্লাস বসাবা, মাইনাস থাকলে মাইনাস বসাবা। কিন্তু তুমি যখন ভেক্টর নিয়ে কাজ করবা, তুমি তখন অলওয়েজ পজিটিভ বসাবা। তাহলে নেগেটিভ বসাবা না কেন, কারণ নেগেটিভ না বসে তুমি আসলে ম্যানুয়ালি ডিরেকশনটা হিসাব করবা, দিকটা আসলে তুমি কিভাবে হিসাব করবা, ম্যানুয়ালি হিসাব করবা। নেগেটিভ বসালে আসলে অনেক ঝামেলা হয়ে যাবে, এটা তোমরা নিজেরাই ম্যাথ করতে করতে বুঝতে পারবা। তারপরে আমি যতটুকু সম্ভব আমি ম্যাথ করানো যখন করাবো, তখন জিনিসটা আসলে ক্লিয়ার করে দিব। আচ্ছা, যদিও আমরা অলরেডি এটা কুলম্বের সূত্রে ক্লিয়ার করছিলাম, তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো একটু করে বুঝলাম। এখানে আরেকটা জিনিস, যে জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে তোমার ই এর তোমার হচ্ছে এককটা কি হবে।
খেয়াল করে দেখো, এই যে ই যেটা আছে, এফ এর একক কি বলতো? ফোর্সের একক তোমার হচ্ছে নিউটন, আবার চার্জের একক কি? কুলম। তাহলে ই এর একক কি হবে? ই এর একক হবে নিউটন পার কুলম। সিম্পল হিসাবে একদম, নিউটন পার কুলম হবে তোমার হচ্ছে ই এর একক। সো আশা করি আমরা জিনিসটা এখানে একটু করে বুঝতে পারছি। তাহলে এবার চলো আমরা কি বের করবো? আমরা এখন বের করবো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্যের রাশিমালা। দ্যাট মিনস জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে তোমার, ধরো তুমি এখানে একটা চার্জকে রাখছো, তাহলে এই চার্জের চারপাশে একটা কি তৈরি হবে বলতো ভাই? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না? যদিও তড়িৎ ক্ষেত্রটা কি হয় বলতো ভাই? আঁকা বাঁকা হয়, কিন্তু তারপরে আমরা আমাদের ইন্টারমিডিয়েটে সুবিধার জন্য কি ধরে নিচ্ছি? এটা হচ্ছে আমাদের একটা এক্স্যাক্টলি একটা বৃত্ত ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, তারপরে দেখো তো এখন কি হবে কাহিনী। কাহিনীটা হচ্ছে যে তুমি কি করছো, এখান থেকে একটা চার্জকে, এই চার্জটা অসীমে ছিল, তুমি এই চার্জটাকে অসীম থেকে সাপোজ ধরো এইখানে নিয়ে আসছো। সাপোজ তাহলে চার্জটাকে কোথায় নিয়ে আসছো? এখানে। তাহলে এখন কিউ চার্জটা কোথায় আছে? এখানে আছে। তাহলে দেখো তো, এখানে আমি যদি ধরে নিই, আমি ধরে নিচ্ছি যে এই চার্জ যদি পজিটিভ হয়, এই চার্জও পজিটিভ, আমি ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, তুমি জানি নেগেটিভ ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো, এই ক্ষেত্রে আসলে এইটার ডিরেকশনটা কোন দিকে থাকবে? এই যে ফোর্স দুইটার ডিরেকশন, এইখানে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। এদের মধ্যে কি হবে? প্রথম কথা, যেহেতু এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে না ভাই? এদের মধ্যে প্রথম কথা কি হবে? বিকর্ষণ হবে। আচ্ছা, বিকর্ষণ হওয়ার পরে আমি ধরে নিচ্ছি যে বড় হাতের কিউটা বড়, আমি ধরে নিচ্ছি যে বড় হাতের কিউটা ছোট হাতের কিউ থেকে বড়। তাহলে ডিরেকশন হবে তোমার বড় থেকে ছোটর দিকে, তাহলে ফোর্সের ডিরেকশন হবে এদিকে। আচ্ছা, তাহলে আমি এখানে এগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি যে, এগুলো কিন্তু আমি কি করছি বলতো ভাই? ধরে নিচ্ছি যে, আমরা ধরে নিচ্ছি কি বলতো? এখানে তোমার বড় হাতের কিউটা কার থেকে বড়? এই ছোট হাতের কিউ থেকে বড়। আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা, এবং আমরা এটা ধরে নিচ্ছি যে এই দুইটা চার্জ যে দেখতেছো, এই দুইটা চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে সাপোজ ধরো আর, এটা আমি ধরে নিলাম। তাহলে একটা জিনিস দেখো তো, তড়িৎ ক্ষেত্রের সূত্র তুমি অলরেডি কি পড়ে আসছো? ই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ পড়ে আসছো না ছোট হাতের? আচ্ছা, তো তুমি যখন হচ্ছে যে ভাই কুলম্বের সূত্র পড়ছো, এই এফটা তো কুলম্ব বল, তো কুলম্বের বল, তোমার সূত্রের মধ্যে বলটা কি ছিল? 1/4πε0 ইন্টু Q1 Q2 ছিল না? তো এখানে Q1 Q2 জায়গায় দেখো তো, একটা বড় হাতের কিউ আছে, একটা ছোট হাতের কিউ আছে, দুইটা চার্জ Q1 Q2, এখানে দুইটা চার্জ ছিল, আর এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার আছে। তাহলে এই ভ্যালুটাকে নিয়ে আমি এখন কোথায় বসাই দিব বলো তো? এখানে বসাই দিব। তাহলে দেখি আমরা চলো কি পাচ্ছি এখানে। আমরা তাহলে যদি এখানে একটু বসাই দিই, তাহলে দেখো এখানে আমরা ই ইজ ইকুয়াল টু এফ এর জায়গায়, তাহলে এখানে আমরা 1/4πε0 বসাইছি, আর এখানে হচ্ছে তোমার কিউ ইন্টু কিউ বসাইছি, এখানে হচ্ছে তোমার আর স্কোয়ার বসাইছি, নিচে হচ্ছে তোমার ছোট হাতের কিউ আছে। তাই এই ছোট হাতের কিউ এবং এটা কাটাকাটি যাবে না, তো এটা কাটাকাটি গিয়ে ই ইকুয়াল টু কি থাকবে দেখো তো? ই ইকুয়াল টু তোমার এখানে থাকতেছে তাহলে হচ্ছে 1/4πε0 ইন্টু তোমার হচ্ছে এখানে থাকতেছে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা ই এর কয়টা সূত্র পেয়ে গেলাম? দুইটা সূত্র পেয়ে গেছি। একটা হচ্ছে এফ বাই কিউ, দেখো এই সূত্র ইউজ করলে এখানে ছোট হাতের কিউ মানে তুমি হচ্ছে স্থানান্তরিত চার্জ বসাবা, আর তুমি যদি 1/4πε0 ইন্টু বড় হাতের কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে এখানে কিন্তু তোমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বসাতে হবে। ভাই এটা সবাই ভুল করে, এটা একটু লক্ষ্য রাখবা। এইখানে বসাবা তুমি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ না, এখানে বসাবা স্থানান্তরিত চার্জ, এইখানে বসাবা তুমি হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আশা করি তোমাদের এটা আর ভুল হবে না, কারণ তুমি এখানে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করে ফেলছো বড় হাতের কিউ এবং ছোট হাতের কিউ দিয়ে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাতে চাই। এখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে, এটাকে আমরা কি ধরছি বলো তো? গোলাকার ধরছি না? তো এই তড়িৎ ক্ষেত্রে একটা এরিয়া থাকবে না ভাই? এই এরিয়াটাকে আমরা কত বলতে পারি? আমরা জানি গোলকের এরিয়া মানে কত? 4πr²। এটা আমরা 9-10 পড়ে আসছি যে গোলকের এরিয়া বা গোলকের ক্ষেত্রফল মানে তোমার হচ্ছে 4πr²। তাহলে একটা জিনিস দেখো তো, তুমি একটা জিনিস পড়ে আসছো অলরেডি, সেটা কি ছিল? চার্জের তলমাত্রিক ঘনত্ব। এটা আমরা অলরেডি পড়ে আসছি আগের লেকচারগুলোতে, চার্জের তলমাত্রিক ঘনত্ব। কেউ যদি দেখে না থাকে একটু কষ্ট করে দেখে আসিও ভাই, আমি তো একটু করে রিপিট করি। এটা কি ছিল? সিগমা ছিল। এটাকে কি দিয়ে প্রকাশ করতাম বলতো ভাই? এটাকে প্রকাশ করতাম আমরা হচ্ছে সিগমা দিয়ে। তো সিগমা ইকুয়ালস আমরা কি লিখতাম? কিউ ডিভাইডেড বাই এরিয়া লিখতাম। আচ্ছা, সো এখানে দেখো, এখানে আমরা সেম কাজটা একটু করে এখানে করব। দেখো তো এইখানে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে আমি এখানে এটা লিখতে পারি কিনা দেখো তো। এখানে আমি বড় হাতের কিউ আছে, বড় হাতের কিউ লিখলাম, এখানে 4π আছে, এখানে আর স্কোয়ার আছে। তাহলে প্রথমে 4πr² একসাথে লেখা যায় না ভাই? আর ইন্টু দিয়ে এখানে ε0 আছে, ε0টাকে লিখে দিছি। দেখো এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস। আচ্ছা, তাহলে এখানে আমরা ই ইকুয়ালস টু কি পাচ্ছি দেখো তো? ই ইকুয়ালস টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে তোমার কিউ আছে, আর এই মাত্র আমরা লিখে আসলাম এরিয়া মানে কত? 4πr²। তাহলে এই যে 4πr² জায়গায় তাহলে আমি এরিয়া বসে দিতে পারি না, আর এখানে ε0 লিখতে পারি। তাহলে এখানে দেখো তো কিউ বাই এ যেটা আছে, এটাকে তুমি কি লিখতে পারো? সিগমা লিখতে পারো না? তাহলে এখানে আসলে বেসিক্যালি ই ইকুয়ালস টু কি আসছে স্যার একটা বলো তো? এই কিউ বাই এ জায়গায় সিগমা বসাই দিলা, আর এখানে নিচে আছে ε0, মানে এই কিউ বাই এ যেটা আছে এটার জায়গায় তুমি সিগমা বসাই দিছো। তাহলে এইগুলো যদি আমি সবগুলো সামারি করি, আশা করি তোমরা এগুলো লিখে ফেলছো।
চাইলে তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেন আমরা যদি সব সূত্রকে একসাথে লিখতে চাই তাহলে তুমি ভুল করে ফেলবা। কি ইয়ের তিনটে আপাতত আমরা এখনো ইয়ের তিনটে সূত্র পাইছি, আরো সূত্র আসবে। কি কি সূত্র দেখো, ইয়ের সূত্র আমরা একটা পাইলাম হচ্ছে এখানে, দেখো ইয়ের সূত্র আমরা এখানে তোমার একটা পাইলাম হচ্ছে কত বলো তো, একটা পাইলাম হচ্ছে তোমার এফ বাই কিউ, একটা পাইলাম হচ্ছে তোমার 1/4πε0 ইন্টু তোমার হচ্ছে যে বড় হাতের কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, আরেকটা পাইলাম হচ্ছে আমরা এখানে কত বলো তো, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, সিগমা ডিভাইডেড বাই আমরা একটা পাইছি এপসাইলন নট। আচ্ছা, এখানে এপসাইলন নট কেন ইউজ করতেছি, কারণ আমি ধরে নিচ্ছি যে চার্জটাকে হচ্ছে আমি বায়ু মাধ্যমে রাখছি, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, এখানে তাহলে আমি কি ধরে নিছি বলতো, এখানে আমি ধরে নিছি হচ্ছে আমার এই চার্জগুলো, আমি যদি এটাকে একটু করে দিকে নিতে চাই, নিয়ে আমি তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিই, কারণ এখানে আমি এপসাইলন নট ইউজ করতেছি। তাহলে এপসাইলন নট ইউজ করার আসলে রহস্যটা হইতেছে, আমি ধরে নিছি যে আমার এই যে কিউ চার্জগুলো আছে এগুলো কোন মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে আছে। আচ্ছা, যদি বায়ু মাধ্যমে না থাকতো তাহলে কি হইতো, বায়ু মাধ্যমে না থাকলে এপসাইলন হইতো, শুধুমাত্র এপসাইলন নট বসতো না। এপসাইলন জিনিসটা কি, এটা আমরা অলরেডি প্রথম লেকচারে বলে আসছি জিনিসটা। আচ্ছা, এপসাইলন এটা হচ্ছে আমরা প্রবেশ্যতা বলি। তো এখানে তোমার যদি অন্য মাধ্যম হইতো তাহলে হয়তো এফ বাই কিউ, আর এখানে হয়তো তোমার 1/4πε, আর এখানে হয়তো তোমার কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে হয়তো তোমার হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। তো এটা হচ্ছে কোথায় বলো তো, এটা হচ্ছে তোমার অন্য মাধ্যমে হইলে। তো আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারছি, এগুলো আমাদের কোনো খটকা নাই। তারপরে এখানে দেখো আমরা অলরেডি প্রথম লেকচারে একটা জিনিস বলে আসছিলাম, সেটা কি ছিল, আপেক্ষিক প্রবেশ্যতা এপসাইলন আর। এটা কি ছিল, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। চাইলে তুমি এখান থেকে লিখতে পারো এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। মানে এটা দ্বারা আমরা কি বোঝাতাম বলো তো ভাই, এটা দ্বারা আমরা বোঝাতাম আপেক্ষিক প্রবেশ্যতা। এগুলো আমরা সবগুলা প্রথম লেকচারে ভাই বর্ণনা করে আসছিলাম। হ্যাঁ, একটু কষ্ট করে কেউ ভুলে গেলে দেখে আসি ওই জিনিসটা। আচ্ছা, সো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি, এবং আমরা এখানে তিনটা ইম্পর্টেন্ট সূত্র পাইছি, একটা এফ বাই কিউ, একটা 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, একটা তোমার হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। আমি বারবার রিমাইন্ড করে দিচ্ছি, ই কিন্তু একটা কি রাশি বলতো, ই কিন্তু একটা তোমার হচ্ছে ভেক্টর রাশি। সো তোমাকে যদি কিউ এর মানগুলো যদি নেগেটিভও থাকে, তুমি কিন্তু নেগেটিভ বসাবা না, তুমি পজিটিভ বসাবা। তুমি ম্যানুয়ালি ডিরেকশন হিসাব করবা। ম্যানুয়ালি ডিরেকশন কিভাবে হিসাব করি, আমরা অলরেডি কুলম্ব বলের একটা আমাদের টপিকই আছে, লেকচার আমরা আলোচনা করছিলাম কুলম্ব বলের দিক, ওইখান থেকে আমরা হিসাব করি। আচ্ছা, তাহলে এখন একটা খটকা আসতে পারে যে ভাই আমরা কুলম্ব বলের দিক বলতেছি, মানে আমরা আসলে বেসিক্যালি দেখো এই যে ই তো ভেক্টর রাশি, তাই না ভাই? তো এইখানে আমি যখন একটা চার্জকে এখানে তো তোমার একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বড় হাতের কিউ এখানে ছিল, তাহলে আমি ছোট হাতের একটা কিউকে এখানে আনছি। আমি তো বুঝলাম যে এফ এর ডিরেকশনটা বড় হাতের কিউ থেকে ছোট হাতের কিউর দিকে, কারণ এখানে আমি বড় হাতের কিউকে বড় ধরে নিয়েছিলাম। তাহলে ভাই ই এর ডিরেকশন কোন দিকে, ই তো বলছিলাম ভেক্টর রাশি। দেখো অলরেডি আমরা আলোচনা করে আসছি যে ই ইজুগুলটা আমার ছিল হচ্ছে ভাই এফ বাই কিউ, এবং এটা আমরা আলোচনা করছি এফ একটা ভেক্টর রাশি, তাহলে ইউ একটা ভেক্টর রাশি। এবং আমরা এটাও বলে আসছি কিছুক্ষণ আগে যে এফ এর ডিরেকশন যেদিকে ই এর ডিরেকশনও সেদিকে। তার মানে এফ যদি বড় হাতের কিউ থেকে ছোট হাতের দিকে কিউর দিকে হয়, তোমার ইটাও কোন দিকে হবে বলো তো ভাই, বড় হাতের কিউ থেকে ছোট হাতের কিউর দিকে। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। দ্যাট মিনস আমি একটু করে তাহলে তোমাকে আলোচনা করে দিই, যদি কেউ ভুলে যেয়ে থাকো আমি একটু করে আলোচনা করে দিই আসলে ডিরেকশনগুলো কিরকম হয়। এটা যদি আমরা এফ এর জন্য বলছি, এবার আমরা কিউর ই এর জন্য একটু করে দেখে ফেলি চলো, কারণ এগুলো যতবার পড়বো ততবার তোমার জন্য ভালো, না হলে এগুলো ভাই ভুলে যায় জিনিসটা। আচ্ছা, আমি তোমাকে তাহলে দেখাই একটু করে যে দেখো কাহিনী কি ছিল। কাহিনী ছিল যে ধরো তোমার এখানে একটা পজিটিভ চার্জ আছে, ডিরেকশনটা কিভাবে নির্ণয় করবো সেটা দেখাচ্ছি। এটা তোমার একটা নেগেটিভ চার্জ আছে, সো এদের মধ্যে কি হবে ভাই, আকর্ষণ হবে না? এদের মধ্যে আকর্ষণের সময় অলওয়েজ পজিটিভ থেকে আসলে নেগেটিভের দিকে আকর্ষণ বলটা থাকবে। তাহলে তোমার ই এর ডিরেকশনে কোন দিকে হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, মানে এফ যেদিকে সেদিকে হবে। আবার ধরো তোমার এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে আরেকটা পজিটিভ চার্জ আছে, তো এইখানের মধ্যে দেখো আমি ধরে নিচ্ছি যে এই পজিটিভ চার্জটা বড়, এবং আমি ধরে নিচ্ছি যে এই পজিটিভ চার্জটা ছোট। তাহলে এখানে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, বড় থেকে ছোট দিকে, কারণ বড়টা ছোটটাকে বেশি বিকর্ষণ করবে। তাহলে ই এর ডিরেকশনও কোন দিকে হবে, সেম ভাবে দিকে হবে। আবার ধরো এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে এই দুটার মধ্যবর্তী ধরো এখানে একটা ডিস্টেন্স আছে, এবং আমি ধরে নিচ্ছি এবার ধরো এই চার্জটা বড়, এই চার্জটা ছোট। তাহলে নেগেটিভ নেগেটিভ কি করবে, বিকর্ষণ করবে না, তাহলে বড় থেকে ছোটর দিকে ডিরেকশনটা থাকবে, তাহলে ই এর ডিরেকশনও একই দিকে হবে। সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো সবাই। সেগুলো হচ্ছে একদম তোমার একদম বেসিক কথাবার্তা ছিল। তো আমি আরেকটা জিনিস আলোচনার মাধ্যমে আজকে আমাদের লেকচারটা শেষ করতে যাচ্ছি। আমি আরেকটা জিনিস চলো আলোচনা করি একটু করে। ওই জিনিসটার নাম হচ্ছে আমাদের ভাই পরক চার্জ, বা তোমার হচ্ছে টেস্ট চার্জ। তাহলে ওই জিনিসটার নাম কি, ওইটার নাম হচ্ছে, এই টপিকটার নাম হচ্ছে আমাদের পরক চার্জ, যার ইংলিশ নাম হচ্ছে আমাদের টেস্ট চার্জ। আচ্ছা, এই জিনিসটা কি আমি তোমাকে একটু করে আলোচনা করে দেখাই যে টেস্ট চার্জ বা পরক চার্জ বলতে আমরা আসলে কি বুঝি। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি তোমাকে বুঝাই বলি। ধরো তুমি এখানে একটা কিউ চার্জকে রাখছো,
হ্যাঁ। সো তুমি এখানে কি করছো, তাহলে কিউ চার্জের চারপাশে কি তৈরি হবে ভাই, একটা অঞ্চল তৈরি হবে না, একটা অঞ্চল তৈরি হবে। সো এবং এইটা অঞ্চলটাকে আমি জাস্ট হিসাবের সুবিধার জন্য ইন্টারমিডিয়েট এরিয়া কি ধরা হয়েছে, বৃত্তাকার ধরা হয়েছে। সো আমরা এটা বৃত্তাকার ধরে নিচ্ছি, ওকে, কোনো প্রবলেম নেই আমাদের এটা বিষয়ে। তো আমি জানি না যে এই যে আমি বড় হাতের কিউটাকে রাখছি, এখানে বড় হাতের কিউ জিনিসটা কি, এখানে বড় হাতের কিউ জিনিসটা হচ্ছে আমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এখন আমি জানি না যে এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা তোমার হচ্ছে এই পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ। আচ্ছা, তাহলে দেখো আমি আবার বলি কি, আমি একটা এখানে বড় হাতের কিউকে রাখছি, তাহলে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, কিন্তু আমি জানি না যে এই যে কিউ যেটাকে রাখছি আমি, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এটা বোধ পজিটিভও হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে। এখন আমি জানি না যেটা পজিটিভ নাকি নেগেটিভ। তো এই জন্য আমার কার সাহায্য নিতে হবে, এখানে আমার পরক চার্জের সাহায্য নিতে হবে বা টেস্ট চার্জের সাহায্য নিতে হবে। আচ্ছা, পরক চার্জ বলতে আমরা আসলে তাহলে কি বুঝি, আমি তোমাকে একটু করে বোঝানোর চেষ্টা করি। পরক চার্জ বলতে আমরা কি বুঝি? পরক চার্জ, প্রথম কথা, এটার কিছু বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে একটা অত্যন্ত ক্ষুদ্র চার্জ। প্রথম কথা, এটা একটা অত্যন্ত ক্ষুদ্র চার্জ, এবং এটা এতই ক্ষুদ্র যে ইহা অন্য কোনো চার্জের উপর প্রভাব বিস্তার। তো বেসিক্যালি আমি তোমার এটার কাজটা কি আমি তোমাকে বলি, এটার বেসিক্যালি কাজটা হচ্ছে তোমার এই যে পরক চার্জটা দ্বারা তোমার যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা বোঝা যায় কিভাবে। সাপোজ আমি ধরো পরক চার্জকে ছোট হাতের কিউ দ্বারা নামকরণ করলাম, আমি সাপোজ পরক চার্জকে ছোট হাতের কিউ দ্বারা নামকরণ করছি, তাহলে দেখো এই যে তোমার ছোট হাতের কিউ যেটা আছে এটা একটা পরক চার্জ। তো এখন বিজ্ঞানীরা সম্মিলিতভাবে আসলে এই পরক চার্জের মান ধরে নিছে +1 কুলম। তাহলে পরক চার্জের মানটা কত ধরে নিছে বলো তো ভাই, টেস্ট চার্জের মানটাকে +1 কুলম ধরে নিছে। তার ভাই +2 ধরে নেই কেন, +2 ধরতে পারতো, -1 ধরে নেই কেন, -1 ধরতে পারতো, কিন্তু আসলে সবাই মিলে একটা ডিসিশনে আসছে যে এটা পরক চার্জ বা টেস্ট চার্জের মান কত হবে, +1 হবে। না হলে তারা যদি ডিসিশনটা না নিত অনেক ঝামেলা হইতো, কারণ এক একজন বিজ্ঞানী এক একটা তাহলে ইউজ করতো। তাহলে এই জন্য আসলে তারা সম্মিলিতভাবে এই +1 কুলম চার্জটাকে কি হিসেবে ঘোষণা দিছে বলো তো ভাই, পরক চার্জ বা টেস্ট চার্জ হিসেবে ঘোষণা দিছে। এখন দেখো, এখন সামহাও তাহলে তোমার এই পরক চার্জের ভ্যালু কত, +1 কুলম। আর আমরা জানি 1 এই জিনিসটা আসলে কোনো কিছুকে কোনো ইফেক্ট করে না, মানে কোনো সংখ্যাকে তুমি যদি 1 দ্বারা গুণ করো তাহলে কোনো লাভ আছে, ওই সংখ্যাটাই থাকবে, কোনো সমস্যা নেই। সো দেখো, এখন আমি যদি চার্জটাকে যদি ভিতরে আনি, তাহলে ধরো কিউ চার্জটাকে আমি ভিতরে আনছি, সে যদি বাইরের দিকে বল লাভ করে, সে যদি কোন দিকে বল লাভ করে, বাইরের দিকে, এটা দ্বারা তুমি আসলে কি বুঝবা, এটা দ্বারা বুঝবা সে তো পজিটিভ ছিল, বাইরের দিকে বল লাভ করছে মানে কি বিকর্ষণ করে ঠেলে দিছে তাকে, তাহলে এটাও তাহলে পজিটিভ। জিনিসটা বুঝো, তার মানে তোমার যদি তুমি একটা চার্জকে যদি বাইরে থেকে যদি ভিতরে আনো, সে যদি বিকর্ষণ বল লাভ করে, তাহলে তোমার বুঝে নিতে হবে তোমার যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ সেটা পজিটিভ। আবার যখন তুমি আরেকটা পরক চার্জকে সাপোজ ধরো তুমি যদি কোনো কারণে ভিতরে আনো, তাহলে ধরো যাকে এখানে আনছো, তাহলে এইটাকে সে যদি নিজের দিকে টেনে নেয়, তার মানে বুঝতে হবে আকর্ষণ করতেছে, তখন বুঝে নিতে হবে এটা তোমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা নেগেটিভ। অর্থাৎ তাহলে তুমি পরক চার্জের মাধ্যমে কি জেনে ফেললা, পরক চার্জের মাধ্যমে জেনে ফেললা তুমি হচ্ছে যে তোমার যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আছে সেটা পজিটিভ নাকি সেটা নেগেটিভ। অর্থাৎ পরক চার্জটা যদি ক্ষেত্রের দিকে ঢুকে যায়, মানে ক্ষেত্র দিকে যদি আকর্ষণ অনুভব করে, তাহলে বুঝতে হবে যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা নেগেটিভ। আর পরক চার্জটা যদি তোমার ক্ষেত্র থেকে যদি দূরে সরে যেতে চেষ্টা করে, মানে বিকর্ষণ বল লাভ করে, তাহলে তোমার বুঝে নিতে হবে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা হচ্ছে তোমার পজিটিভ। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটা কেন অত্যন্ত ক্ষুদ্র চার্জ এবং কেন হচ্ছে যে এটা অন্য চার্জের উপর কোনো প্রভাব বিস্তার করে না। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। সাপোজ তুমি যদি এটাকে খুব বড় চার্জ নিতা, ধরো এটা তোমার 50 কুলম নিছো, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা 20 কুলম নিছো, তাহলে কাহিনী কি হবে দেখো তো। কাহিনী হবে যে ভাই তুমি যখন এই 50 কুলম চার্জটাকে যখন ভিতরে আনবা, এখানে ধরো সাপোজ তুমি আনছো, এবার আর বড় হাতের কিউটা ছোট হাতের কিউরে কোনো ইফেক্ট দেখাবে না, উল্টা ছোট হাতের কিউটা বড় হাতের কিউরে ইফেক্ট দেখাবে। কেন, মানে বিকর্ষণ বল করবে। কেন, কারণ এটা বড় হয়ে গেছে, সো এটার মানটা আসলে বড় হইতে পারবে না। তাহলে এখন কথা হচ্ছে, আচ্ছা ভাই এটা ধরেন 20 কুলম নিলেন, আচ্ছা এটা 5 কুলম নিলে কি সমস্যা হইতো, মানে ধরেন আমি নিলাম 50 কুলম নিলাম না, আমি এটাকে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জকে আমি 20 কুলম বললাম, এবং পরক চার্জের মানে যদি 5 কুলম হইতো, তাহলে সমস্যাটা কি ছিল, মানে যদি বড় হইতো, তাহলে সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে যে কি, এই যে 5 কুলম চার্জটা এও কিন্তু তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতো, রাইট। এই 5 কুলম চার্জটা কি করতো, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতো। তো এই তড়িৎ ক্ষেত্র এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা সংঘর্ষ ঘটতো, সংঘর্ষ ঘটার ফলে একটা নতুন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হতো, একটা জটিল অবস্থা সৃষ্টি হইতো। তো ওই জটিল অবস্থা যেন সৃষ্টি না হয়,
এই জন্য আসলে যে টেস্ট চার্জটা, এটাকে প্রথম কথা অত্যন্ত ক্ষুদ্র চার্জ হিসাবে বিবেচনা করা হয়েছে, এবং এটাও বলে দিছে যে ইহা অন্য কোনো চার্জের উপর কোনো কি করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। সো আশা করি তোমরা আজকের এই ব্যাপারগুলো বুঝতে পারছো। এবং পরক চার্জ যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কিসের জন্য আমাদের হচ্ছে যে আসলে তোমার তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী যে চার্জটা সেটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বের করার জন্য। সো আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।